হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ম্যাথ স্পেশাল ব্যাচে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজ থেকে আমরা নতুন একটি টপিক শুরু করছি, সেটি হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। বাংলায় যাকে বলি চক্রবৃদ্ধি সুদ অথবা জটিল সুদ। খুব ইম্পর্টেন্ট একটি টপিক। এই টপিকে অনেকের সমস্যা থাকে, সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। শুধু একটি রিকোয়েস্ট, প্রতিটি ক্লাস খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টকে আমরা তিনটি পার্টে বিভক্ত করেছি। প্রথমে কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করা শিখে নেব। দ্বিতীয় পার্টে রেট অফ ইন্টারেস্ট নির্ণয় করা শিখে নেব। তৃতীয় পার্টে প্রিন্সিপাল, অ্যামাউন্ট, টাইম এগুলো নির্ণয় করা শিখে নেব, ঠিক আছে? বুঝতে পারলে? আজকের ক্লাসে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করা শিখব। ওকে, চলো শুরু করি। প্রথমে তোমাকে একটি প্রশ্ন করব। কি প্রশ্ন? সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট বলতে কি বোঝো? পড়ে এসেছো না ক্লাস? করনি? তাহলে আগে সিম্পল ইন্টারেস্টের ক্লাস করো, তারপরে এই ক্লাসটি করবে। বলো, যারা করেছো বলো, সরল সুদ বলতে কি বোঝো? তোমরা সকলেই পারবে, তাই না? কি সরল সুদ? যে সুদ প্রতিটি সাইকেলে আসল অর্থাৎ প্রিন্সিপালের উপর হিসাব করা হয় তাকে বলা হয় সরল সুদ। দেখো, তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি। যে সুদ প্রতিটি সাইকেলে আসল অর্থাৎ প্রিন্সিপালের উপর হিসাব করা হয় তাকে সরল সুদ বলে। দাদা, সাইকেল কি? সাইকেল মানে তো বুঝলাম না। সাইকেল হলো একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ যে সময় অন্তর অন্তর সুদ হিসাব করা হয় তাকে এক সাইকেল বলে। যেমন যদি 1 বছর অন্তর অন্তর সুদ হিসাব করা হয় তাহলে এক সাইকেল মানে 1 বছর। যদি 6 মাস অন্তর অন্তর সুদ হিসাব করা হয় তাহলে এক সাইকেল মানে হবে 6 মাস। যদি 4 মাস অন্তর অন্তর সুদ হিসাব করা হয় তাহলে এক সাইকেল মানে হবে 4 মাস। যদি 5 মাস অন্তর অন্তর সুদ হিসাব করা হয় তাহলে এক সাইকেল মানে হবে 5 মাস। বুঝতে পারলে? বুঝতে পারলে? চলো ছোট একটা এক্সাম্পলের সাহায্যে বুঝি। সাপোজ আসল হলো 10,000 টাকা, ঠিক আছে? আসল হলো 10,000 টাকা, ঠিক আছে দাদা? সুদের হার হলো 10% পার অ্যানাম, অর্থাৎ প্রতি বছরে 10%, প্রতি বছরে 10%। আর সময়টা হলো 4 বছর, ঠিক আছে? তাহলে ডেফিনেশন থেকে করি আমরা। প্রতিটি সাইকেলে আসলের উপর সুদ হিসাব করা হয়, প্রতিটি সাইকেলে আসলের উপর সুদ হিসাব করা হয়, তাই তো? তাহলে প্রথম সাইকেল, দ্বিতীয় সাইকেল, তৃতীয় সাইকেল আর চতুর্থ সাইকেল। দাদা 4টা সাইকেল কেন? কারণ 4 বছর বলেছে। এখানে আমরা ধরে নিলাম যে 1 বছর অন্তর অন্তর সুদ হিসাব করা হচ্ছে, ঠিক আছে? 1 বছর অন্তর অন্তর সুদ হিসাব করা হচ্ছে। প্রশ্নের মধ্যে যদি কিছু বলা না থাকে তাহলে তুমি ধরে নেবে যে 1 বছর অন্তর অন্তর সুদ হিসাব করা হচ্ছে। বুঝতে পারলে? এবার দেখো কি বলেছে, প্রতিটি সাইকেলে আসলের উপর হিসাব করা হয়, প্রতিটি সাইকেলে আসলের উপর হিসাব করা হয়। আসল কত দাদা? 10,000 টাকা। প্রথম সাইকেলে কত সুদ পাওয়া যাবে দাদা? 10,000-এর, এই 10,000-এর 10%, 10,000-এর 10% মানে কত হবে? 10% কি করে বের করে? যদি একটা শূন্য কাট করে দাও, অর্থাৎ 1,000 টাকা। প্রথম সাইকেলে 1,000 টাকা সুদ পাওয়া যাবে। দ্বিতীয় সাইকেলে কত সুদ পাওয়া যাবে? দ্বিতীয় সাইকেলেও আসলের উপর সুদ হিসাব করা হবে, তাই না? প্রতিটি সাইকেলে আসলের উপর সুদ হিসাব করা হয়, তাই না? সরল সুদে প্রতিটি সাইকেলে আসলের উপর সুদ হিসাব করা হয়, অর্থাৎ দ্বিতীয় সাইকেলেও
এই 10,000-এর 10% সুদ পাওয়া যাবে। 10,000-এর 10%, অর্থাৎ কত দাদা? তার মানে হলো 1,000 টাকা। 1,000 টাকা। আর তৃতীয় সাইকেলে, দাদা তৃতীয় সাইকেলে আবার এই আসলেরই 10% সুদ পাওয়া যাবে। আসলের 10%, অর্থাৎ 10,000-এর 10%, তার মানে কত? 1,000 টাকা। 1,000 টাকা। চতুর্থ সাইকেলে কি হবে দাদা? চতুর্থ সাইকেলে আসলের উপরে সুদ পাওয়া যাবে, কারণ প্রতিটি সাইকেলে আসলের উপরে সুদ হিসাব করা হয়, অর্থাৎ 10,000-এর 10%। 10,000-এর 10%, ঠিক আছে? তার মানে 1,000 টাকা। 1,000 টাকা। ওকে, তাহলে এখানে টোটাল সিম্পল ইন্টারেস্ট কত হবে? টোটাল সিম্পল ইন্টারেস্ট কত হবে? সবগুলোকে যোগ করে দাও, সবগুলোকে যোগ করে দাও, তাহলেই তো হয়ে গেল। কত? প্রথম সাইকেলে 1,000, দ্বিতীয় সাইকেলে 1,000, তৃতীয় সাইকেলে 1,000, চতুর্থ সাইকেলে 1,000। তাহলে মোট কত হবে? মোট হবে 4,000 টাকা। মোট হবে 4,000 টাকা। এগুলো তো আমরা করে এসেছি। হ্যাঁ দাদা, আমরা কিভাবে করতাম? এক সাইকেলে সুদ বের করতাম, মোট কটা সাইকেল আছে? 4টা সাইকেল আছে, তাহলে 4 দ্বারা গুণ করে দিতাম। অর্থাৎ আমাদের 4 বছরের সুদের পরিমাণ হবে 4,000 টাকা। 4 বছরের সুদের পরিমাণ হবে 4,000 টাকা। এটা গেল সরল সুদ, এটা গেল সরল সুদ। এবার আমাদের শিখতে হবে কি? চক্রবৃদ্ধি সুদ। দেখো, সিম্পল ইন্টারেস্ট ভার্সেস কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্থক্যটা আমরা বুঝে নেব। সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্যটা কি, ঠিক আছে? এদের মধ্যে লড়াই করবে। এর জন্য আমি ছোট একটি গল্প বলবো, তোমরা সকলে খুব ভালো করে শুনবে, ঠিক আছে? দুজন বন্ধু আছে, দুজন বন্ধু আছে, প্রত্যেকের কাছে 1,000 টাকা করে আছে। প্রত্যেকের কাছে 1,000 টাকা করে আছে। তারা ঠিক করলো তারা ব্যাংকে টাকা রাখবে, ঠিক আছে? আর ব্যাংকে সাপোজ তখন দেওয়া হতো সরল সুদ, ঠিক আছে? তখন চক্রবৃদ্ধি সুদ বলতে কেউ বুঝতো না, ঠিক আছে? কেউ বুঝতো না যে চক্রবৃদ্ধি সুদ কি। ওকে, এবার তুমি যে জিজ্ঞাসা করলে যে সরল সুদটা কি, ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করলে সরল সুদ কি, ব্যাংক বললো দেখো প্রতি বছর তোমাকে আসলের উপর সুদ দেওয়া হবে, প্রতিটি সাইকেলে আসলের উপরে সুদ দেওয়া হবে, ঠিক আছে? ওকে, তাহলে প্রথম বন্ধুর নাম নিলাম, আমাদের ক্লাস থেকে নিয়ে নিই। ক্লাসের মধ্যে কার নাম নেব? রূপচাঁদ নিয়েছিলাম, তাই না? প্রথম বন্ধুর নাম হলো রূপচাঁদ, ঠিক আছে? আর দ্বিতীয় বন্ধুর নাম হলো রাজেশ, ঠিক আছে? প্রথম বন্ধুর নাম হলো রূপচাঁদ আর দ্বিতীয় বন্ধুর নাম হলো রাজেশ, ঠিক আছে? প্রত্যেককে ব্যাংকে গিয়ে 1,000 টাকা জমা করলো, ঠিক আছে? তাহলে প্রথম বছরে প্রথম বছরে প্রথম বছরে এই রূপচাঁদ কত টাকা সুদ হিসাবে পাবেন? রূপচাঁদ কত টাকা সুদ হিসাবে পাবেন? তখন কম্পাউন্ড ইন্টারেস্ট বলে কিছু নেই, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট বলে কিছু নেই, শুধু সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। রূপচাঁদ কত পাবে দাদা? 1,000 টাকা জমা করেছিল, 10% পাবে, অর্থাৎ 1,000-এর 10%। 1,000-এর 10%, ঠিক আছে? 1,000-এর 10% মানে হলো 100 টাকা। কত সুদ পাবেন দাদা? 100 টাকা সুদ পাবেন, সরি 100 টাকা সুদ পাবেন, ঠিক আছে? আর রাজেশ কত পাবেন দাদা? রাজেশ এই 1,000-এর 10%ই পাবেন, কারণ 1,000 টাকা জমা করেছেন, তাই না? 1,000-এর 10%, রাজেশ 1,000-এর 10%, অর্থাৎ 100 টাকায় সুদ পাবেন। 100 টাকায় সুদ পাবেন, ঠিক আছে দাদা? এবার যদি বলা হয় 1 বছর পর রূপচাঁদের কত টাকা হয়ে গেল, ব্যাংকে কত টাকা আছে দাদা? 1,000 যোগ 100 মানে 1,100 টাকা হয়ে গেল। রাজেশের কত হলো দাদা? রাজেশের এই 1,000 যোগ 100, 1,000 যোগ 100, অর্থাৎ 1,000 যোগ 100 মানে 1,100 টাকা হয়ে গেল, ঠিক আছে? এবার রাজেশ একটু চালাক। রাজেশ
ব্যাংক থেকে শুনলো কি প্রতি বছর আসলের উপর সুদ দেওয়া হয়, প্রতি বছর আসলের উপর সুদ দেওয়া হয়। এবার রাজেশ কি বলল, ব্যাংকে কি বললো, আমাকে এই 1100 টাকা দিয়ে দাও, আমার 1100 টাকা হয়েছে তো, তো 1100 টাকা দিয়ে দাও আমাকে। তো ব্যাংক দিয়ে দিল, ব্যাংক দিয়ে দিল, ঠিক আছে। এবার দেওয়ার সাথে সাথে রাজেশ কি করলো, এবার জমা করে দাও, এই 1100 টাকা জমা করে দাও। ব্যাংক তো কিছু বুঝতে পারছে না, বলে কি ব্যাপার, টাকা নিল আবার জমা করে দিচ্ছে, তো জমা দিয়ে দিল, ঠিক আছে। এবার দ্বিতীয় বছরে কি হবে দেখো, দ্বিতীয় সাইকেলে কি হবে, রূপচাঁদ এই 1000-এর উপরে সুদ পাবে, 1000-এর উপরে সুদ পাবে। তাহলে 1000-এর উপরে কত সুদ পাবে, 1000-এর উপরে 10%, 1000-এর উপরে 10%, অর্থাৎ 100 টাকা সুদ পাবে, ঠিক আছে। কিন্তু রাজেশ, রাজেশ কত পাবে, রাজেশ কত পাবে, রাজেশ কি বলবে, দেখো আমি 1100 টাকা জমা করেছি, কিন্তু আমি 1100 টাকা জমা করেছি, এই 1100-র উপরে সুদ পাবো, আমি এই 1100-র উপরে সুদ পাবো, আমি কিন্তু 1000-এর উপরে সুদ পাবো না। ব্যাংক বলবে হ্যাঁ ঠিকই তো, কারণ আসলের উপরে সুদ দেওয়া হয়, তাই না। তাহলে ব্যাংক তাকে এই 1100-র উপরে সুদ দেবে, এই 1100 10%, অর্থাৎ 110 টাকা সুদ দেবে, 110 টাকা সুদ দেবে। তারপরে রাজেশের টাকাটা কত হয়ে যাবে দেখো, আমাদের রূপচাঁদের টাকাটা কত হবে, এই 1000 আর এখান থেকে 200 পেয়েছে, তাহলে 1200 টাকা হলো। কিন্তু রাজেশের টাকাটা কত হবে, রাজেশের ছিল কত 1100, সরি 1100 ছিল, আর 110 এখন পেলো, 110 এখন পেলো, তাহলে কত হয়ে গেল দাদা, 1210 হয়ে গেল, কত হয়ে গেল, 1210 হয়ে গেল, ঠিক আছে। তারপরে তৃতীয় বছরে কি হবে, তৃতীয় বছরে কি হবে, তৃতীয় বছরে রূপচাঁদ আবার এই 1000-এর উপরেই সুদ পাবে, যত টাকা জমা করেছে তার উপরেই সুদ পাবে, 1000-এ 10%, অর্থাৎ 100 টাকা সুদ পাবে, হ্যাঁ দাদা, তাই তো। আর রাজেশ, রাজেশ আবার এই একই খেলা খেললো, 2 বছর শেষে রাজেশের 1210 টাকা হয়েছে, রাজেশ আবার ব্যাংকে বলবে 1210 টাকা ফেরত দাও, 1210 টাকা দিয়ে দাও, ব্যাংক দিয়ে দেবে, ব্যাংকে আবার 1210 টাকা সে দিয়ে দেবে, বুঝতে পারলে, আবার 1210 টাকা সে জমা করে দেবে। তাহলে এখন কত সুদ পাবে, এখন কত সুদ পাবে দাদা, 1210 টাকা জমা করলো, তাহলে 1210-এর উপরেই তো সুদ পাবে না, হ্যাঁ 1210-এর উপরে সুদ পাবে, 1210-এর উপরে সুদ পাবে, 1210-এর কত পার্সেন্ট, তাহলে 10%, অর্থাৎ 121 টাকা সুদ পাবে, 121 টাকা সুদ পাবে। তাহলে এখন তার টাকার পরিমাণ কত হয়ে যাবে বলো, 1210 তো ছিল, সাথে 121 যুক্ত হয়ে যাবে, অর্থাৎ কত হয়ে যাবে এটা, 1321, তাই না, 1331, সরি 1331, ক্লিয়ার, বোঝা গেল। আর আমাদের রূপচাঁদ বাবু 3 বছর পর কত পাচ্ছে, 3 বছর পর এখানে তো মোট 300 টাকা পেলো, সুদ হিসাবে মোট 300 টাকা পেলো, এটা টাকার পরিমাণটা কত হলো, জমা করেছিল 1000 টাকা, জমা করেছিল 1000 টাকা, 300 টাকা সুদ পেল, অর্থাৎ 1300 টাকা পেল। দেখো একসাথেই তারা জমা করেছে, একই টাকা জমা করেছে, কিন্তু রূপচাঁদ পাচ্ছে 1300 টাকা, রাজেশ পাচ্ছে 1331 টাকা, বুঝতে পারলে, বুঝতে পারলে। এই যে রাজেশ যে বুদ্ধিটা খাটালো, সেখান থেকে চক্রবৃদ্ধি সুদের সৃষ্টি হলো। এবার ব্যাংক রাজেশকে বলবে, ভাই রাজেশ তোমার বারবার টাকা তুলতে হবে না, আবার জমা করতে হবে না, এবার তোমাকে এভাবেই সুদটা দেওয়া হবে, একটা নির্দিষ্ট সময় পর যা টাকাটা হবে সেই টাকার উপরে সুদটা দেওয়া হবে, ঠিক আছে। তো সেখান থেকে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট চলে এলো, প্রথমে কিন্তু সিম্পল ইন্টারেস্টই ছিল, তারপরে রাজেশের মতো একজন চালাক লোক এলো, যে ব্যাংকে এটা বুঝিয়ে দিল যে এমন একটা সিস্টেম হতে পারে, তখন থেকে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট চলে এলো, বোঝা গেল।
গল্প শুনে মাথায় ঢুকলো, মাথায় ঢুকলো। এবার তোমরা যদি একটি বিষয় লক্ষ্য করো, দাদা কি বিষয়, কি বিষয়, এখানে প্রথম বছরে মানে রাজেশ কত টাকা জমা করেছিল, কত টাকা জমা করেছিল, অথবা এখান থেকে বোঝো, এখান থেকে বোঝো তাহলে আরো ক্লিয়ার হবে। কত টাকা জমা করেছিল, 1000 টাকা জমা করেছিল। সেই 1000 টাকাটাই, সেই 1000 টাকাটাই 1100 টাকা হয়ে গেল, তাই না? 1000 টাকাটাই 1100 টাকা হয়ে গেল। তার পরের বছর কি হচ্ছে, তার পরের বছর এই 1100 টাকা আবার 1210 টাকা হয়ে যাচ্ছে। তারপরে 1210 টাকাটা কত হয়ে যাচ্ছে দাদা, 1331 হয়ে যাচ্ছে, 1331 হয়ে যাচ্ছে। তাহলে দেখো একটা বিষয়, কি বিষয়, এখানে দেখো 10% করে ইনক্রিজ হচ্ছে, 10% করে ইনক্রিজ হচ্ছে। এখানে 10%, এখানে 10%, আর এখানে 10%, তাই না? হচ্ছে তো, হচ্ছে না? তাহলে আমাদের সুদ আসল যেটা আছে, সুদ আসল এটা 10% করে ইনক্রিজ হচ্ছে। তাহলে আমরা এভাবে বলতে পারি আসলটা প্রতি বছর আপডেট হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এখানে আসলটা প্রতি বছর চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না? যে প্রথমে ছিল 1000, প্রথমে ছিল 1000, সেটাই 1100 হয়ে গেল, সেটাই দ্বিতীয় বছরের জন্য 1100 হয়ে গেল, তারপরে তৃতীয় বছরের জন্য সেটাই 1210 হয়ে গেল। বোঝা গেল? ঠিক আছে, তো এভাবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা এসেছে। ওকে, একটু একটু বুঝতে পেরেছো তো? তারপরে দেখো, এবার যদি বলা হয় চক্রবৃদ্ধি সুদ বলতে কি বোঝো, চক্রবৃদ্ধি সুদ বলতে কি বোঝো, তোমরা কি বলতে পারবে? তোমরা কি বলতে পারবে? অবশ্যই বলতে পারবে। কি বলবে? যে সুদ, যে সুদ প্রতিটি সাইকেলে আসলের উপর হিসাব করা হয়, সাথে পূর্ববর্তী সাইকেলগুলির সুদের উপর হিসাব করা হয়, তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। দাদা তুমি তো গুলিয়ে ফেললে, এখানে তো অন্যরকম কাহিনী বলেছিলে, এখানে তো অন্যরকম কাহিনী বলেছিলে, এখানে আবার কি বলছে? সেম কাহিনী বলছি আমি, সেম কাহিনী বলছি। বোঝার চেষ্টা করো, হ্যাঁ বোঝার চেষ্টা করো। প্রিন্সিপাল আমি 10,000 নিলাম, ঠিক আছে, হ্যাঁ দাদা, রেটটা নিলাম, তারপর 10% পার অ্যানাম, আর টাইমটা নিলাম 3 বছর, টাইমটা নিলাম 3 বছর, বা 3 সাইকেল বলতে পারো এখানে। ওকে, ঠিক আছে। তাহলে প্রথমে তিনি 1000 টাকা জমা করেছিলেন, 1000 নি, ঠিক আছে, 1000 টাকা জমা করেছিলেন, হ্যাঁ। এবার পরের বছরে সেই টাকাটা কত হয়ে যাবে দাদা, 10% বৃদ্ধি পাবে, এটাই আমরা দেখলাম, 10% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কত হয়ে যাবে, কত হয়ে যাবে দাদা, 1100 টাকা হয়ে যাবে। এখানে কত, 10% মানে কত, 10% মানে কত, 100 না, 100 না, অর্থাৎ 1100 টাকা হয়ে যাবে। তার পরের বছর কি হবে, কিছুক্ষণ আগে যেটা শিখলাম, তার পরের বছর কি হবে, তার পরের বছরে না এই 1100-র উপরে সুদ পাওয়া যাবে, কত দাদা, 10%। 1100-র উপরে সুদ পাওয়া যাবে কত, 10%। তাহলে কত হলো 1100-এর 10% মানে 110, 110, অর্থাৎ টাকাটা কত হয়ে যাচ্ছে, 1100 সঙ্গে 110 যুক্ত হলো, অর্থাৎ 1210, 1210। তার পরের বছর কি হবে, তার পরের বছর কি হবে দাদা, আবার 10% বৃদ্ধি পাবে, 10% বৃদ্ধি পাবে মানে কত বৃদ্ধি পাবে, 121 বৃদ্ধি পাবে, 121 বৃদ্ধি পাবে, 121 যুক্ত করে দাও, অর্থাৎ 1331 হয়ে যাবে, কত হবে, 1331। ঠিক আছে, তাহলে এটা প্রথম বছরের অ্যামাউন্ট হলো, এটা দ্বিতীয় বছরের অ্যামাউন্ট। আচ্ছা আমি অ্যামাউন্ট লিখি এটা, হ্যাঁ অ্যামাউন্টই লিখি, এটা A1 প্রথম বছরের অ্যামাউন্ট, এটা দ্বিতীয় বছরের অ্যামাউন্ট, এটা তৃতীয় বছরের অ্যামাউন্ট। ঠিক আছে, অর্থাৎ রেখেছিল কত, এটা হলো আসল, রেখেছিল কত দাদা, 1000 টাকা রেখেছিল, সেই টাকাটা 3 বছর পর হয়ে গেল
1331 টাকা। কত হলো? 1331 টাকা। অর্থাৎ কত টাকা সুদ পাওয়া গেল একবার হিসাব করে দেখো, কত টাকা সুদ পাওয়া গেল? 1331 মাইনাস 1000, অর্থাৎ 331। দাদা এখনো না তোমার ডেফিনেশনটা বুঝতেই পারছি না, এখনো তোমার ডেফিনেশনটা বুঝতেই পারছি না। আছি না আমি? এবার বোঝাচ্ছি আমি, এবার বোঝাচ্ছি আমি। আমি যে ডেফিনেশনটা লিখেছি সেটা দেখো। এই 1000 টাকা জমা করেছিল, হ্যাঁ দাদা 1000 টাকা জমা করেছিল, 1000 টাকা জমা করেছিল। তো এই 1000-এ প্রথম বছরে কত সুদ পাওয়া যাবে দাদা? 100 টাকা সুদ পাওয়া যাবে। প্রথম বছরে কত সুদ পাওয়া যাবে দাদা? 100 টাকা সুদ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে টাকাটা কত হয়ে গেল দাদা? 1100 টাকা হয়ে গেল। ঠিক আছে, 1100 টাকা হয়ে গেল। ওকে দাদা, এবার দ্বিতীয় বছরে আমি এখানে যেটা লিখেছি, প্রতিটি সাইকেলে আসলের উপর হিসাব করা হয়, সাথে পূর্ববর্তী সাইকেলগুলির সুদের উপর হিসাব করা হয়। পূর্ববর্তী সাইকেলগুলির সুদের উপর হিসাব করা হয়। অর্থাৎ এই দ্বিতীয় সাইকেলে গিয়ে কার উপর হিসাব করা হবে? দ্বিতীয় সাইকেলে এই যে 1100 টাকাটা, এই 110 টাকাটা পাওয়া গিয়েছে, এটা কার উপর হিসাব করা হবে? তা আসলের উপর প্লাস সুদের উপরে, আসলের উপর প্লাস সুদের উপর। অর্থাৎ দেখো আসল কত? আসল তো আমাদের এই 1000 টাকা, আর সুদ কত? এই 100 টাকা। সুদ কত? 100 টাকা। তার মানে কার কার উপর হিসাব করা হচ্ছে? এই 1000-এর উপর হিসাব করা হবে, প্লাস এই 100-র উপর হিসাব করা হবে। তাহলে মোট কতর উপর হিসাব করা হচ্ছে? 1100-র উপরে না? এটার উপর আমরা হিসাব করছি, এটার উপরে আমরা হিসাব করছি, তাই 1100-র উপরে। বোঝা গেল? ডেফিনেশন বোঝা গেল? ডেফিনেশন বোঝা গেল? ঠিক আছে, তাহলে ডেফিনেশন একদম কারেক্ট আছে, কোনো ভুল নেই, কোনো ভুল নেই। এবার দাদা এই ডেফিনেশনের কেন দরকার হলো, দরকার কেন হলো বলছি আমি। তো এটা ক্লিয়ার হয়েছে, তোমরা এভাবে তাহলে করতে পারবে, এভাবে করতে পারবে। ঠিক আছে, এবার এই জিনিসটাকে শর্টে তুমি রিপ্রেজেন্ট করতে পারো, শর্টে রিপ্রেজেন্ট করতে পারো। কি করে? দাদা দেখ, আমাদের এই 1000 টাকা আমরা জমা করেছিলাম, হ্যাঁ, প্রথম বছরে কত হয়ে যাবে দাদা? 10% বৃদ্ধি পাবে। 10% বৃদ্ধি পাওয়ার অর্থ কি? 10% মানে হলো 1/10, অর্থাৎ 1/10 হারে বৃদ্ধি পাবে। মানে কি? 10 টাকা যদি জমা রাখা হয়, তাহলে 1 টাকা বেড়ে যাবে, মানে 11 টাকা হয়ে যাবে। অর্থাৎ কত হয়ে যাবে এখন? 11/10। আগে যত টাকা ছিল তার 11/10 হয়ে যাবে। 1 বছর পর এত টাকা হয়ে গেল, 1 বছর পর এত টাকা হয়ে গেল। আচ্ছা, তাহলে 2 বছর পর কত হবে? আবার 11/10 গুণ হয়ে যাবে, কারণ আবার 10% বৃদ্ধি পাচ্ছে। তখন প্রথমে এটার উপরে বৃদ্ধি পেয়েছে 10%, তারপরে এটার উপরে 10% বৃদ্ধি পাবে। আর তৃতীয় বছরে কি হবে? তৃতীয় বছরে এটার উপরে বৃদ্ধি পাবে। কত দাদা? 11/10। কত হয়ে যাবে? 11/10। ক্লিয়ার? তো এটা তুমি করে দেখবে কত আসবে। 0 0 0 কাট হয়ে যাবে। তাহলে 11-কে 3 বার গুণ করো, মানে 11³ মানে 1331 হয়, 1331 হয়। এক লাইনে তুমি অ্যামাউন্টটা বলতে পারছো যে 1000 টাকাটা কত টাকাতে পরিণত হচ্ছে। আর এই জিনিসটাকে আমরা কি বলি? সাকসেসিভ চেঞ্জ বলি। দেখো সাকসেসিভ এখানে ইনক্রিজ হচ্ছে, দেখো 1000 থেকে 100 টাকা ইনক্রিজ হলো, 110 টাকা ইনক্রিজ হলো, 121 টাকা ইনক্রিজ হলো, আস্তে আস্তে বাড়ছে না? বাড়ছে না, এটাকে বলি সাকসেসিভ ইনক্রিজ। তাহলে আমাদের যে কম্পাউন্ড ইন্টারেস্ট আছে সেটা হলো সাকসেসিভ ইনক্রিজ। ক্লিয়ার? বোঝা গেল? আর একটা জিনিস যেটা তোমাদেরকে আমি বলি, দেখো দেখো তাহলে আমাদের সাকসেসিভ চেঞ্জে যে সমস্ত বিষয়গুলো শিখেছি সব কিছু এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাছাড়াও আমরা আরো বিভিন্ন কিছু শিখবো, এখানে বিভিন্ন কিছু শিখবো। ঠিক আছে, বক্স মেথড নিয়ে আলোচনা করব, সবকিছু আসবে আজকের ক্লাসেই। এখানে দেখো প্রথম বছরের সুদ হলো 100 টাকা, দ্বিতীয় বছরের সুদ 110 টাকা, তৃতীয় বছরের সুদ 121 টাকা। এটাই তো, প্রথম বছরে 100 টাকা, দ্বিতীয় বছরে 110 টাকা, তৃতীয় বছরে 121 টাকা। তাহলে দেখো কত পার্সেন্ট করে ইনক্রিজ হচ্ছে, কত পার্সেন্ট করে ইনক্রিজ হচ্ছে। 100 থেকে 110 হলো, মানে 10% ইনক্রিজ হলো বলতে পারি। পার্সেন্টেজ করে এসেছে তো, 110 থেকে 121 হচ্ছে, তার মানে এখানেও 10% ইনক্রিজ হচ্ছে।
10% ইনক্রিজ হচ্ছে। তাহলে চক্রবৃদ্ধি সুদটাও 10% ইনক্রিজ হবে। দেখো অ্যামাউন্টটা 10% করে ইনক্রিজ হচ্ছে, তেমন ভাবে আমাদের চক্রবৃদ্ধি সুদটাও 10% করে ইনক্রিজ হবে। এই কনসেপ্টের উপরে বড় বড় প্রবলেমকে খুব তাড়াতাড়ি সলভ করা যেতে পারে। ঠিক আছে, পরে আমি দেখাবো। এটা আপাতত একটু জেনে নাও যে অ্যামাউন্টটা সাকসেসিভ ভাবে চেঞ্জ হয়, সাকসেসিভ ইনক্রিজ হয়, এবং কম্পাউন্ড ইন্টারেস্টও সাকসেসিভ ভাবে ইনক্রিজ হয়। ঠিক আছে, ওকে, একই হারে, কিন্তু একই হারে এটাও 10%, এটাও 10% হচ্ছে, মানে যেই রেটটা থাকবে সেইভাবেই চেঞ্জ হবে। ওকে, এবার এটাকে একটু অন্যভাবে দেখবো আমরা একটু অন্যভাবে দেখবো, যেটাকে আমরা টেবিল মেথড বলতে পারি। কিভাবে দেখবো? এই যে প্রশ্নটা আছে, হ্যাঁ দাদা, এখানে 3 বছর বলেছে, মানে 3টা সাইকেল আছে, হ্যাঁ, তো 3টা সাইকেল আছে। প্রথম সাইকেল, দ্বিতীয় সাইকেল, একটু দূরে দূরে লিখি, প্রথম সাইকেল, দ্বিতীয় সাইকেল আর তৃতীয় সাইকেল। ঠিক আছে, প্রথম সাইকেলে কত সুদ পাওয়া যাবে দাদা? আসলের উপরে সুদ পাওয়া যাবে, আসলের কত দাদা? 10%। আসলে 1000-এর 10% কত হয় দাদা? 100 টাকা। প্রথম সাইকেলে তো 100 টাকা সুদ পাওয়া যাবে। ঠিক আছে, দ্বিতীয় সাইকেলে কত পাওয়া যাবে? দ্বিতীয় সাইকেলে দাদা, আসলের উপরে সুদ তো পাওয়া যাবেই, এই 1000 উপরে 10%, অর্থাৎ এই 100 টাকা সুদ তো পাওয়া যাবেই, সাথে দেখো, সাথে পূর্ববর্তী সাইকেলগুলির সুদের উপর হিসাব করা হয়, তাহলে পূর্ববর্তী সাইকেলে কত সুদ পেয়েছে? 100 টাকা না, 100 টাকা না, তাহলে এর উপরে সুদ পাওয়া যাবে। 100-এর 10% কত হয়? 100-এর 10% কত হয়? 10 হয়, এই 10 টাকাও সুদ পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে প্রথম সাইকেলে শুধুমাত্র আসলের উপরে সুদ পাওয়া গেল, দ্বিতীয় সাইকেলে আসলের উপরে সুদ তো পাওয়া গেলই, সাথে প্রথম সাইকেলে যা সুদ পাওয়া গিয়েছে না, তার উপরে সুদ পাওয়া যাচ্ছে, প্রথম সাইকেলে যা সুদ পাওয়া গিয়েছে তার উপরেও সুদ পাওয়া যাচ্ছে। আর তৃতীয় সাইকেলে কি হবে? দাদা, তৃতীয় সাইকেলে আসলের উপরে সুদ তো পাওয়া যাবেই, অর্থাৎ এই 1000-এর 10%, মানে 100 টাকা তো সুদ পাওয়া যাবেই, সাথে সাথে পূর্ববর্তী সাইকেলগুলিতে যা সুদ পাওয়া গিয়েছে না, পূর্ববর্তী সাইকেল মানে প্রথম সাইকেল আর দ্বিতীয় সাইকেল, এটা হলো পূর্ববর্তী সাইকেল, তাহলে এই সাইকেলগুলোতে যা সুদ পাওয়া গেছে না, তার উপরে সুদ পাওয়া যাবে, মজাদার না? তাহলে দেখো, এই 100-র উপরে সুদ পাওয়া যাবে, এই 100-র উপরে কত পার্সেন্ট দাদা? 10%। 100-এর 10% কত হয়? 10 হয়। আচ্ছা, আর এখানে কত সুদ পাওয়া যাবে? দাদা, এই 100-এর উপরে 10%, 100-এর উপরে 10%, এটা পাওয়া যাবে না? 10 টাকা পাওয়া যাবে। আচ্ছা, তারপরে এটার উপরে কত পাওয়া যাবে? 10-এর 10%, 10-এর 10% মানে হলো 1 টাকা সুদ পাওয়া যাবে। বোঝা গেল? কালার দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। এটার উপরে সুদ পাওয়া গেল 10 টাকা, এটার উপরে সুদ পাওয়া গেল 10 টাকা, আর এটার উপরে 1 টাকা। কোনো সমস্যা কারো? তাহলে প্রথম সাইকেলে কত সুদ পাওয়া গিয়েছে? প্রথম সাইকেলে দাদা 100 টাকা, দ্বিতীয় সাইকেলে দাদা 110 টাকা, তৃতীয় সাইকেলে কত দাদা? 121 টাকা, 121 টাকা। তাহলে মোট কত সুদ পাওয়া গেল? টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? দাদা দেখো, 100 100 100 300 হলো, আর 10 21 31, 331 টাকা, 331 টাকা সুদ পাওয়া গেল। টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট হলো 331 টাকা। বোঝা গেল? এটাকে বলে টেবিল মেথড। কি বলে? টেবিল মেথড। এর সাহায্যে অনেক কিছু বলা যেতে পারে, ঠিক আছে? এই প্রথম যেটা আছে না, প্রথমে যেটা 100 100 দেখতে পাচ্ছ, এটা কি? এটা তো সরল সুদ। কেন? কারণ আসলের উপর সুদটা লেখা হয়েছে, এখানে আসলের উপরে সুদটা লেখা হয়েছে, এটা হলো সরল সুদ।
এটা হলো সরল সুদ। প্রথম লাইনে যেটা লেখা আছে এটা হলো সরল সুদ, তাই না? আর এই টোটালটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। এই টোটালটাকে যখন হিসাব করা হচ্ছে এটা হলো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এই যে বাকি পার্টটা পড়ে থাকে, বাকি পার্ট যেটা পড়ে আছে, ঠিক আছে, সেটা হলো পার্থক্য, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? সকলে বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই তো? এবার প্লিজ এটা বলো না দাদা এই মেথডের সাহায্যে করলে তাড়াতাড়ি হবে, ওই মেথডের সাহায্যে করলে তাড়াতাড়ি হবে। আরে ভাই সব শেখাবো, বিশ্বাস রাখো আমার উপরে। একদম বেসিক লেভেল থেকে তুলছি, জিরো লেভেল থেকে তুলছি। তাড়াহুড়া করো না, তাহলে শিখতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে। তো আমি যে বিষয়টা এখানে বলেছিলাম, কি বলেছিলাম, যে এটা হলো প্রথম বছরের সুদ, এটা দ্বিতীয় বছরের সুদ, এটা তৃতীয় বছরের সুদ। তাহলে এটা কিভাবে থাকে দেখো, 10% করে ইনক্রিজ হচ্ছে, 10% করে ইনক্রিজ হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা একটি বিষয় বুঝতে পারলাম, কি আমাদের অ্যামাউন্ট যেটা ছিল কিছুক্ষণ আগে যেটা দেখালাম, অ্যামাউন্টটা সাকসেসিভ হারে ইনক্রিজ হয়। ঠিক আছে, সাকসেসিভ ইনক্রিজ হয়। আর চক্রবৃদ্ধি সুদটাও সাকসেসিভ ইনক্রিজ হয়। ঠিক আছে, এটা আমরা খুব ইউজ করব। আর যেহেতু এটা সাকসেসিভ ইনক্রিজ, তাহলে সাকসেসিভ চেঞ্জে আমরা যা যা ফর্মুলা শিখেছি, যা যা কিছু শিখেছি, সব কিছু এখানে অ্যাপ্লাই করতে পারবো। তার মানে আমরা রেশিও মেথড ইউজ করতে পারবো, আমরা এবি রুল ইউজ করতে পারবো। তাছাড়া আমরা এই চ্যাপ্টারে আরেকটি মেথড শিখবো, সেটা হলো বক্স মেথড। ঠিক আছে, চলো প্রথমে রেশিও মেথড দেখি। রেশিও মেথড দেখি। দেখো, আমি একটা প্রশ্ন লিখছি। আসল 10,000 টাকা, আসল হলো 10,000 টাকা, হ্যাঁ। রেট অফ ইন্টারেস্ট এটা হলো 10% পার অ্যানাম, প্রতি বছরে 10%, প্রতি বছরে 10%। ঠিক আছে, আর সময়টা সাপোজ 4 বছর। ঠিক আছে, 4 বছর। আচ্ছা, 3 বছর নিয়ে নিই, চলো 3 বছর নিয়ে নিই, হ্যাঁ 3 বছর নিয়ে নিলাম। ওকে, এবার দেখো রেশিও মেথড কিভাবে করব আমরা। দাদা আমরা কিছুক্ষণ আগে একটা বিষয় দেখেছিলাম, এখানে মুছে দিয়েছি নাকি আমি জিনিসটা? মুছে দিয়েছি, মুছে দিয়েছি। চলো আরেকবার করি, আরেকবার করি। কিছুক্ষণ আগে আমরা একটা বিষয় দেখেছিলাম, যে এই 10,000 টাকাটা না, এই 10,000 টাকাটা না, হ্যাঁ, চেঞ্জ হচ্ছে, 10% ইনক্রিজ হচ্ছে। 10% ইনক্রিজ হয়ে কত টাকা হয়ে যাচ্ছে? 10% ইনক্রিজ হলে 1,000 টাকা ইনক্রিজ হবে, অর্থাৎ 11,000 টাকা হয়ে যাচ্ছে। কত হচ্ছে? 11,000 টাকা, তাই না? তারপরে এই 11,000 ইনক্রিজ হচ্ছে, এই 11,000 ইনক্রিজ হচ্ছে, কত হচ্ছে দাদা? 10%। তাহলে কত হচ্ছে? 1,100 টাকা ইনক্রিজ হচ্ছে। তো 1,100 টাকা ইনক্রিজ করো, তাহলে 1 2 1 0 এত টাকা হয়ে যাচ্ছে। তারপরে আবার ইনক্রিজ হচ্ছে 10% এইভাবে। তাহলে কত ইনক্রিজ হচ্ছে? 1,210, 1,210। তাহলে কত হচ্ছে? 1 3 3 1 0 এত টাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ ছিল কত? ছিল আমাদের 10,000 টাকা, হয়ে যাচ্ছে কত? 13,310 টাকা। এটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, তাই না? দেখেছিলাম। তাহলে এটা আমরা দেখলাম যে কিভাবে চেঞ্জ হচ্ছে, 10% করে, এখান থেকে এখানে 10%, এখান থেকে এখানে 10%, এখান থেকে এখানে 10%। তো এই টাইপে যখন থাকে সাকসেসিভ চেঞ্জ, এটা হচ্ছে যে এখান থেকে আমরা রেশিও মেথডের সাহায্যে প্রথম পদ আর শেষ পদের অনুপাতটা বের করতে পারি। প্রথম পদ আর শেষ পদের অনুপাতটা বের করতে পারি, হ্যাঁ দাদা পারি। তো দেখো আমাদের প্রথম বছরে 10% ইনক্রিজ হচ্ছে, 10% ইনক্রিজ হচ্ছে। 10% মানে দেখো, 10% মানে হলো 1/10। 10% মানে একবার লিখে দিচ্ছি আমি, 10% মানে হলো 1/10। তার মানে কি? তার মানে কি, যদি 10 টাকা জমা করে থাকে, তাহলে 1 বছর পর 1 টাকা বৃদ্ধি পাবে, অর্থাৎ 11 টাকা হয়ে যাবে। কত হয়ে যাবে? 11 টাকা হয়ে যাবে।
11 টাকা হয়ে যাবে, অর্থাৎ প্রথম বছরে 10 টাকা কত হয়ে যাবে, 11 টাকা হবে, মানে রেশিও হলো 10:11, 10:11। দ্বিতীয় বছরে আবার 10% ইনক্রিজ হবে, দ্বিতীয় বছরে আবার 10% ইনক্রিজ হবে, তার মানে আবার 10 থেকে 11ই হয়ে যাবে, তাই না? দেখো এখান থেকে এখানে 10 থেকে 11ই হচ্ছে, 10 থেকে 11ই হচ্ছে, হ্যাঁ। তারপরে আবার 10% ইনক্রিজ হবে, আবার 10% ইনক্রিজ হবে, মানে কি 10 থেকে 11ই হবে, হ্যাঁ দাদা হবে, হবে তো, হবেই তো। এর প্রথম পদ আর শেষ পদের রেশিও কি করে বের করি দাদা, পূর্ব পদগুলোকে গুণ করি, পূর্ব পদগুলোকে গুণ করি এবং উত্তর পদগুলোকে গুণ করি, উত্তর পদগুলোকে গুণ করি, তাহলে প্রথম পদ আর শেষ পদের অনুপাতটা আমরা পেয়ে যাই, প্রথম পদ আর শেষ পদের অনুপাতটা তাহলে কত হচ্ছে, দেখো এদেরকে গুণ করলে কত হবে, 10³ হয়ে যাবে, আর এটা 11³ হয়ে যাবে, হবে। এটা কার অনুপাত পাবো দাদা, প্রিন্সিপাল এবং এবং 3 বছরের শেষে যে অ্যামাউন্টটা হবে, 3 বছরের শেষে 3 বছরে যে অ্যামাউন্টটা হবে এটা 3 বছরের অ্যামাউন্ট, ঠিক আছে, 3 বছরের অ্যামাউন্ট, এটা হলো প্রথম অ্যামাউন্ট, এটা দ্বিতীয়, আর এটা তৃতীয়, আর এটা হলো প্রিন্সিপাল। তাহলে এই প্রিন্সিপাল, প্রথম পদ আর শেষ পদের অনুপাতটা আমরা পেয়ে যাবো এখানে, ঠিক আছে, প্রথম পদ আর শেষ পদের অনুপাতটা পেয়ে যাবো। তাহলে 10³ 10³ মানে কত হয় দাদা, 1000 হয়, আর 11³ মানে কত হয় দাদা, 1331 হয়, 1331। তাহলে এটা বোঝাবে আমাদের প্রিন্সিপাল, আর এটা 3 বছরের অ্যামাউন্ট বোঝাচ্ছে, 3 বছরের অ্যামাউন্ট বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সুদটা বলতে পারি, সুদ কত, রেশিও থেকে সুদ হলো 1331 টাকা, রেশিও থেকে সুদ 1331। এবার তোমাকে যেটা বের করতে বলে তুমি বের করতে পারবে, তোমাকে এই মানটা আসলটা জানা আছে, আসলটা কত জানা আছে, তা আসল জানা আছে 10,000 টাকা, আসল জানা আছে 10,000 টাকা, 10,000 টাকা মানে 10 গুণ হচ্ছে। তাহলে যদি অ্যামাউন্ট বের করতে বলে 3 বছর পর সুদ আসল কত হবে, তাহলে 10 গুণ করে দিলেই হয়ে গেল, 10 গুণ করে দিলেই হয়ে গেল, তাহলে 13,310। যদি সুদ বের করতে বলে তাহলে সুদটাও বের করতে পারবে, 10 গুণ করে দাও, অর্থাৎ 3,310 টাকা হয়ে যাবে, 3,310 টাকা হয়ে যাবে, এটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না? বোঝা গেল? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে যাবে, 3,310। এবার তোমরা অনেকে বলবে দাদা এত কিছু এইভাবে রিপ্রেজেন্ট করবে, তুমি রিপ্রেজেন্টেশনের উপরে একটু কাজ করো না, তুমি তো বারবার বলো রিপ্রেজেন্টেশনের উপরে কাজ করতে, তাহলে এই জিনিসগুলোকে বারবার লেখার কি দরকার ছিল, যেহেতু 10 থেকে 11ই হচ্ছে প্রত্যেকবার, প্রত্যেকবার 10 থেকে 11ই হচ্ছে, তাহলে এই জিনিসগুলো করার কি দরকার ছিল। 1 বছরের রেশিও লেখো, 1 বছরে কত হলো, 10 থেকে 11, মোট কত বছর লাগবে, মোট কটা সাইকেল আছে, 3টা সাইকেল আছে না, তাহলে এখানে 3 লিখে দাও, এখানে 3 লিখে দাও, তাতেই তো হয়ে যেত, এত কিছু লেখার কি দরকার ছিল। ঠিক, একদম ঠিক বলেছো, ডাইরেক্ট তুমি এভাবে লিখে দেবে, ডাইরেক্ট তুমি এভাবে লিখে দেবে, ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করবে রেশিও মেথডের সাহায্যে কাজ, ওকে। এবার দেখো রেশিও মেথডের সাহায্য করে, এটাকে রেশিও মেথড, হ্যাঁ, বলেছে আসল এত টাকা, বার্ষিক সুদের হার এত পার্সেন্ট, সময় 3 বছর, চক্রবৃদ্ধি সুদ কত, চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, ঠিক আছে। Okay. তাহলে আমরা রেশিও মেথডের সাহায্য করব, কিন্তু অন্য কোনো মেথড এখানে আমি দেখছিই না, কিন্তু রেশিওর সাহায্যে। তাহলে 1 বছরে দেখো 20% মানে হলো 1/5, 20% মানে 1/5, অর্থাৎ 5 যদি আসল হয় তাহলে 1 বৃদ্ধি পাবে মানে 6 হবে, তাহলে 1 বছরের রেশিও হবে 5 থেকে 6, 1 বছরের রেশিও হবে 5 থেকে 6, সময়টা কত আছে 3 বছর, 3টা সাইকেল এখানে, তাহলে 5³ থেকে কত হয়ে যাবে দাদা, 6³ হয়ে যাবে, তার মানে এটা কত হয়ে যাবে দাদা, 125 থেকে কত হবে, 216, 125 থেকে 216, ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল? এবার বলো, তাহলে এটা হলো আমাদের, এটা কি বোঝাবে, এটা বোঝাবে আমাদের আসলকে, আর এটা 3 বছর পর, 3 বছর পর
সুদ আসল, 3 বছর পর সুদ আসল, 3 বছরের সুদ আসল, তাই না? 3 বছরের সুদ আসল। ওকে, তাহলে এখানে যদি রেশিও থেকে তুমি কম্পাউন্ড ইন্টারেস্টটা দেখো, রেশিও থেকে কম্পাউন্ড ইন্টারেস্টটা দেখো, সিআইটা দেখো, সিআইটা কত হবে দেখো, 91 ইউনিট হচ্ছে কিনা, 91 ইউনিট হচ্ছে কিনা, হ্যাঁ দাদা হচ্ছে, হচ্ছে তো। এবার প্রশ্নের মধ্যে কি জানা আছে দেখো, প্রশ্নের মধ্যে আসল জানা আছে, তার মানে এই 125 ইউনিটের মানটা জানা আছে। তাহলে 1 নাম্বার তুমি কি করতে পারো, 125 ইউনিটের মান এভাবে করতে পারো, রিপ্রেজেন্ট এভাবে করতে পারো, 125 ইউনিটের মান হলো 6,2,5,0 এত টাকা। 5 গুণ করলে 625 হয়ে যাচ্ছে, তার মানে এটা 50 গুণ করতে হবে। 50 গুণ হচ্ছে কি বের করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ 91 ইউনিটের মান। 91 ইউনিটের মান কত হয়, 50 দ্বারা গুণ করো, চক্রবৃদ্ধি সুদ তুমি পেয়ে যাবে। 5, প্রথমে শূন্য লেখো, 5 তারপরে 45, এত টাকা, তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এটা বুঝতে খুব সুবিধা হয়, এভাবে দেখতেও ভালো লাগে, কিন্তু রিপ্রেজেন্টেশনটা একটু অন্যভাবে করবে। দাদা কিভাবে, এই 125 ইউনিটের মান, 125 ইউনিটের মান জানা আছে প্রশ্নের মধ্যে কত, 6,2,5,0 এটা জানা আছে। তাহলে কি বের করতে বলেছে, এই 91 ইউনিটের মান বের করতে বলেছে, 91 ইউনিটের মান, 91 দ্বারা গুণ করে দাও। 125 ইউনিটের মান জানা আছে, 91 ইউনিটের মান বের করতে বলেছে, 91 দ্বারা গুণ করে দাও। এগুলো অলরেডি তোমাদেরকে আমি শিখিয়ে এসেছি, তাই না, পার্সেন্টেজ ক্লাস থেকেই। এটা 50 হচ্ছে, গুণ করলে কত হচ্ছে, 4550। কারো অসুবিধা, রেশিও মেথডে কারো বিন্দু মাত্র অসুবিধা আছে? তাহলে রেশিও মেথড থেকে আমরা কি কি বলতে পারি, আসল বলতে পারি, সুদ বলতে পারি, আর সুদ আসল বলতে পারি। বেশি কিছু বলতে পারছি না কিন্তু, আসল, সুদ আর সুদ আসল, আসল, সুদ, সুদ আসল। ঠিক আছে, এই তিনটাই বলতে পারি রেশিও মেথডের সাহায্যে। চলো আরেকটা করি, আরেকটা করি। এখানে 25% বলেছে, সময়টা বলেছে 4 বছর, সময়টা বলেছে 4 বছর, 25% মানে হলো 1/4, রেশিও মেথডের সাহায্যেই করবো, হ্যাঁ 1/4, অর্থাৎ 4 থেকে 1 বৃদ্ধি পাবে মানে 5 হবে, তাহলে 1 বছরের রেশিও হলো 4 থেকে 5, 4 থেকে 5। তাহলে 4 বছরের রেশিওটা কত হবে, 4-এর পাওয়ার 4, 5-এর পাওয়ার 4। দাদা জটিল হয়ে যাচ্ছে, বলবো আমি সবকিছু। 4-এর পাওয়ার 4 মানে, 4-এর পাওয়ার 4 মানে এটাকে 4-এর পাওয়ার 4 কে দেখো, 4-এর পাওয়ার 4 কে তুমি এভাবে ব্রেক করতে পারো, 4 স্কোয়ার গুণ 4 স্কোয়ার। তাহলে সুবিধা কি হবে, সুবিধা তো হবেই। তুমি 4 স্কোয়ার মানে জানো 16, 4 স্কোয়ার মানে জানো 16, 16 গুণ 16 করতে হবে মানে 256। দাদা আর এটা সেম ভাবে 5 স্কোয়ার গুণ 5 স্কোয়ার মানে 25 গুণ 25, 25 গুণ 25 মানে 625। ডাইরেক্ট করতে পারো, হ্যাঁ দাদা পারি। এবার তাহলে ইন্টারেস্ট কত আসছে দেখো, ইন্টারেস্ট কত আসছে, সিআই কত রেশিও থেকে, রেশিও থেকে সিআই কত আসছে দেখো, 15 থেকে 6 গেল তাহলে 9, 12 থেকে 6 গেল তাহলে 6, 6 থেকে 3 গেল তাহলে 3, 369 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 369 হচ্ছে। ওকে, তাহলে দেখো প্রশ্নের মধ্যে এই এটার মানটা জানা আছে, এটা কত জানাচ্ছে, 5,120 আছে। তাহলে কত গুণ হচ্ছে দাদা, 20 গুণ হচ্ছে। তাহলে এটার মান কত হবে দাদা, 20 গুণ করে দাও, দ্বিগুণ করো, কত আসে, 72, 73, 7380, 7380 টাকা। ক্লিয়ার? অথবা আমি যেটা বলেছিলাম সেভাবে তোমরা করতে পারো, কি 256 ইউনিটের মান জানা আছে কত, এখানে যেহেতু মুখে মুখে হয়ে যাচ্ছে এভাবে করতে পারো, 256 ইউনিটের মান হলো এটা, তাহলে 369 ইউনিটের মানটা কত। ঠিক আছে, তো এটার দেখো 20 গুণ হচ্ছে, দ্বিগুণ করো, দ্বিগুণ করলে কত আসে, 7380। ক্লিয়ার? বুঝতে পারলে সকলে, সকলে বুঝতে পেরেছো? আমি 1 মিনিট একটা জিনিস চেক করে নিই, একটা জিনিস একটু চেক করে নিই।
ঠিক আছে, তারপরে এবার এটা করো, এটা করো, রেশিও মেথডের সাহায্যেই করো, রেশিও মেথডের সাহায্যেই করো। দাদা খুব সহজ, এবার তো পারবো, করো। তার মানে 1/7 পার্সেন্টেজে পড়ে এসেছো, কি বলেছিলাম, পার্সেন্টেজ এবং রেশিও এই দুটি টপিককে যদি খুব ভালো করে শিখে নাও, অন্য টপিকগুলো খুব ইজি হয়ে যাবে, বলেছিলাম না। দেখো, তাহলে 7 থেকে 1 বৃদ্ধি পাবে, অর্থাৎ 8 হয়ে যাবে। তো 7 থেকে কত হচ্ছে 8, 1 বছরের অনুপাত, 1 বছরে, 3 বছরে কত হবে, পাওয়ারকে 3 করে দাও। তাহলে এটা কত হচ্ছে দাদা, 343, আর এটা কত হচ্ছে 505। ডিফারেন্স নাও, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাবে। কত হবে দেখো, 12 থেকে 3 গেল, তাহলে 9, ঠিক আছে। 51 থেকে 35, তাহলে 16, 169, 169, ঠিক আছে। এবার কি জানা আছে, তাহলে এইটাই জানা আছে আসলটা। এইটার মান কত জানা আছে, 3430। কত গুণ দাদা, 10 গুণ। এটা 10 গুণ করে দাও, 10 গুণ করলাম 1690, 1690 টাকা। বুঝতে পারলে? ঠিক আছে, তুমি এখান থেকে অ্যামাউন্টও বের করতে পারবে, 500, যেমন যদি অ্যামাউন্ট বলতো তাহলে এটা বের করে দিতে, 5120 হয়ে যেত। সুদ আসলটা কত, যদি বলতো সুদ আসলটা কত, বের করতে পারতে। ঠিক আছে, ডান, ওকে। নেক্সট, এবি রুল, খুব ইম্পর্টেন্ট। এবি রুল, এবি রুল তোমরা শিখেছো, যেহেতু তুমি দেখলে এখানে সাকসেসিভ চেঞ্জ হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্টের সাকসেসিভ চেঞ্জ হচ্ছে, তাহলে এবি রুল ইউজ করতেই পারো। ঠিক আছে, এবি রুলটা কি ছিল, এবি রুলটা কি ছিল, এক্স প্লাস ও ওয়াই প্লাস নেট চেঞ্জটা বেরোতো, তাই XY ডিভাইড বাই 100। নেট চেঞ্জটা, নেট চেঞ্জের ফর্মুলা, মোট কত পার্সেন্ট চেঞ্জ হলো, মোট কত পার্সেন্ট চেঞ্জ হলো, এটা বেরোতো, বা ওভারঅল ইফেক্টিভ চেঞ্জ, তাই না। দেখো, আমি একদিকে সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজ লিখছি, হ্যাঁ, আর এদিকে কম্পাউন্ড ইন্টারেস্ট পার্সেন্টেজ লিখছি। ঠিক আছে, তো দেখো, যদি আমাদের রেটটা যদি এমন থাকে, ঠিক আছে, রেট পার্সেন্টেজটা সাপোজ 10% আছে, 10% আছে, ঠিক আছে। আর সময়টা বললো, সময়টা সাপোজ ফিক্স বলে দিল কত, 2 বছর, 2 বছর, 2 বছর, ঠিক আছে। তো 10% বলেছে, তুমি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কিভাবে হিসাব করতে, দাদা 1 বছরে 10%, 2 বছর হবে 20%। তাহলে এখানে চেঞ্জটা কত হতো, ওভারঅল চেঞ্জ কত হতো, 20%, ওভারঅল চেঞ্জ হতো 20%, তাই না। হ্যাঁ, আর এখানে চেঞ্জটা কত হবে, এটা হবে এবার এই সূত্রের সাহায্যে, এই সূত্রের সাহায্যে। তাহলে এখানে এক্স মানে, এক্স ইকুয়াল টু ওয়াই, সেটা হচ্ছে 10%। তাহলে একটা কাজ করি আমি, একটা কাজ করি, একটা কাজ করি দাদা, কি কাজ, দেখো এখান থেকেই, যেহেতু ভ্যালুটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেম থাকবে, পার্সেন্টেজ রেটটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেম থাকবে, তাহলে সেটার জন্য আমি একটা কাজ করলাম, কি কাজ, আমি এটাকে এ ধরে নিলাম, এক্স ওয়াই কার সাথে সমান, এর সাথে সমান। তাহলে ফর্মুলা এখন কি হয়ে যাবে, এখন হবে দেখো, এ প্লাস এ প্লাস এ ইন্টু এ, এ ইন্টু মানে এ মানে এ ইন্টু এ লিখলাম, ডিভাইড বাই 100, এত পার্সেন্ট। অর্থাৎ, অর্থাৎ কত হবে দাদা, 2a প্লাস এ স্কোয়ার বাই 100, 2a প্লাস এ স্কোয়ার বাই 100, 2a প্লাস এ স্কোয়ার বাই 100। দাদা মুখস্থ করতে হবে না, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, কিন্তু জানো এবি রুল, তাই না। তাহলে দেখো, তার মানে এখানে যে রেটটা আছে না, এটা দ্বিগুণ করো, 20, তারপরে প্লাস দাদা এটার স্কোয়ার, স্কোয়ার করলে কত, 100, 100/100 কাট হচ্ছে, তাহলে 20 আর 1 মিলে 21, তাহলে 21%, 21%, বোঝা গেল, হ্যাঁ দাদা বোঝা গেল।
তারপরে দেখো এখানে 20% আছে, এখানে 20% আছে, তাহলে এটা কত হয়ে যাবে, এটা কত হয়ে যাবে বলো, এটা কত হয়ে যাবে দাদা? এটা 1 বছরে 20%, তাহলে 2 বছরে 40%, তো সিম্পল, সিম্পল ইন্টারেস্ট তো সিম্পল, কোনো ঝামেলা নেই। আর এখানে দাদা 2a, প্রথমে দ্বিগুণ করো 40, দ্বিগুণ করলে 40, তারপরে স্কোয়ার করলে, দ্বিগুণ করলে তারপরে স্কোয়ার করো, স্কোয়ার করলে কত 400, 400/100 কত 44%, তাহলে নেট চেঞ্জ হবে এখানে 44%। ঠিক আছে, 44% চেঞ্জ হবে, 44% চেঞ্জ হবে। ক্লিয়ার? ওকে। তারপরে তারপরে সাপোজ 30%, সাপোজ 30% হলো, 30% হলো, তাহলে এখানে তো 60%, কোনো সমস্যা নেই, এখানে 60%, হ্যাঁ দাদা কোনো সমস্যা নেই, 60%। 1 বছরে 30%, তাহলে 2 বছরে 60%। ওকে, এখানে কি হবে দাদা? প্রথমে দ্বিগুণ করলাম, তারপরে স্কোয়ার করলাম, দ্বিগুণ করলাম স্কোয়ার, স্কোয়ার করলে কত 900/100, দুটা শূন্য কার, তখন 69%। বলো একটু হলেও স্পিডটা ইনক্রিজ হবে না? একটু হলেও স্পিডটা ইনক্রিজ হবে না? ঠিক আছে। আর এই 10%, 20%, 30% এগুলো দেখার সাথে সাথে, 10% দেখার সাথে সাথে মাথায় জানি 21% আসে, 20% দেখার সাথে সাথে 44%, 30% দেখার সাথে সাথে 69%। ঠিক আছে, এগুলো যেন চলে আসে। আর কয়েকটা ইম্পর্টেন্ট ভ্যালু দেখো, আমি মুছে দিচ্ছি এটাকে। সাপোজ তোমাকে বললো কত 8%, বা 8% করি চলো, 8%, 8% বললো, হ্যাঁ 8% বললো, তাহলে 2 বছরে কত হবে সরল সুদ? 16%, কোনো ঝামেলা নেই। কম্পাউন্ড ইন্টারেস্ট কি করে বের করবে? তা দ্বিগুণ করলাম 16, স্কোয়ার করলাম 64, স্কোয়ার করলাম 64, 100 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে কত হবে এটা দাদা? এটা তো 0.64 হয়ে যাবে, 100 দ্বারা ভাগ মানে 0.64, দুটা অঙ্ক পর দশমিক লাগবে না, তাহলে 16.64, 16.64%, 16.64%। ঠিক আছে, এবার আমাকে 12%টা বলো তো একটু, 12%, পরীক্ষা অনেকবার এসেছে 12%, 12%টা বলতে পারবে দাদা? এটা তো সহজ, 24%, কোনো সমস্যাই নেই। এখানে এখানে দাদা দ্বিগুণ করলাম 24 হলো, স্কোয়ার করলাম 144 হলো বাই 100, অর্থাৎ 24, এটা কত হবে 100 দ্বারা ভাগ করলে 1.44 আসবে, দুটি অঙ্ক পর দশমিক, তাহলে কত হচ্ছে দাদা? 25.44%, 25.44%, খুব ইম্পর্টেন্ট ভ্যালু, খুব ইম্পর্টেন্ট ভ্যালু, যদি মনে রাখতে পারো তো খুব ভালো, বা এইভাবে তুমি বের করতে পারো তাড়াতাড়ি, কয়েক সেকেন্ডের মধ্যে বের করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর যদি প্রবলেমকে সলভ করা শুরু করো দেখবে অটোমেটিক মনে থাকবে এগুলো। 15%, 15%, 15%, এটা তো 30% হবে সিম্পল ইন্টারেস্টে, কোনো সমস্যা নেই। এখানে করো দাদা, দ্বিগুণ করলাম, তারপরে কি করবো দাদা? স্কোয়ার মানে 225, 225/100, 225/100, তাহলে কত হচ্ছে দাদা? 30, এখানে 2.25, অর্থাৎ 32.25%। ঠিক আছে ডান। এবার এখানে যদি তোমাকে দেখো এই মেথডের সাহায্যে তুমি পার্থক্যটা বলতে পারবে যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত, দেখো তুমি পার্থক্য বলতে পারছো। এখানে কত 0.64%, এখানে কত, এখানে দেখো 1.44%, এখানে দেখো 2.25%, পার্থক্য বলতে পারছো। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট ভ্যালু আমি লিখে দিলাম। ওকে, ঠিক আছে, তোমার যদি মনে হয় যে মনে রাখবে তো ভালো, আর না মনে রাখলেও কোনো সমস্যা নেই। এবার কয়েকটা প্রবলেম সলভ করি, কয়েকটা প্রবলেম সলভ করি, দেখো কত তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। দেখো আসল বলেছে 1,000 টাকা, আর এটা 10% বলেছে, সময়টা বলেছে 2 বছর। 2 বছর দেখার সাথে সাথে 21% মাথায় আসা উচিত, 21% মাথায় আসা উচিত যে চক্রবৃদ্ধি সুদ হলো 21%, চক্রবৃদ্ধি সুদ হলো 21%। সাপোজ মাথায় এলো না, নতুন নতুন তো মাথায় এলো না, তাহলে প্রথমে দ্বিগুণ 2a, প্রথমে দ্বিগুণ তারপরে স্কোয়ার, দ্বিগুণ তারপরে স্কোয়ার, স্কোয়ার/100, তাই না? তাহলে দ্বিগুণ করো দাদা 20,
সময়টা 2 বলেছে তাই। এবার স্কোয়ার করলাম, স্কোয়ার 100/100। দেখো এটা তো যে খুব বেশি সময় লাগবে সেটাও না, 21%। কিন্তু 10-এর জন্য তুমি মনে রাখবে, 10-এর জন্য তুমি মনে রাখবে 21% সুদ পাওয়া যাচ্ছে। 21 সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট পার্সেন্টেজ হলো 21%, কম্পাউন্ড ইন্টারেস্ট পার্সেন্টেজ হলো 21%। ঠিক আছে, 21%। ওকে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 21% কার দাদা? আসলের। 21% হবে আসলের, তাহলে আসলের 21, আসলের 21%। পার্সেন্টেজের সঙ্গে দুটা শূন্য কাট, তাহলে কত হচ্ছে দাদা? 210। দেখা মাত্রই পেন পেপার ছাড়াই উত্তর করতে পারবে, তাই না? তারপরে দেখো, তারপরে দেখো আবার 20% বলেছে। 20% দেখার সাথে সাথে 44% মাথায় আসা উচিত। এখন নতুন আছো, আসছে না, তাহলে বারবার করো। 20-এর দ্বিগুণ মানে 40, এবার 20 স্কোয়ার মানে 400, 400/100 কত আসছে তো? 44, 44%। এই 44% কার? 44% হবে 8,000-এর। তাহলে 8,000-এর তুমি যদি 44% করো, তোমার কম্পাউন্ড ইন্টারেস্টটা বের হয়ে যাবে, সিআইটা বের হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট করলাম। 8-এর 4 গুণ, 8-এর 4 গুণ মানে 32, 8-এর 4 গুণ মানে 32, 32 আর 3 35, 3520। বোঝা গেল? তারপরে দেখো 7% বলে দিয়েছে, 7%। ঠিক আছে, 7% পরীক্ষা এসেছে, কিন্তু যেগুলো পরীক্ষা এসেছে সেই ভ্যালুগুলোই নিয়েছি আমি, সেই ভ্যালুগুলোই নিয়েছি। 7%, কোনো সমস্যা নেই। দ্বিগুণ করলাম 14, স্কোয়ার করলাম 49/100। কত আসছে দাদা? 14.49%। 49%। 14.49%, হ্যাঁ দাদা। এবার এটা তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে বলো? এই 10,000-এর 14.49%, 14.49 পার্সেন্টেজকে হাটিয়ে দিলাম, তাহলে 100 নিচে, পার্সেন্টেজ হাটিয়ে দিলে নিচে 100। আর এই দশমিকের জন্য, দশমিকের পরে দুটি অঙ্ক আছে, দুটা শূন্য এখানে লাগিয়ে দাও, দুটা শূন্য এখানে লাগিয়ে দাও, তাহলে দেখো কাট হয়ে যাচ্ছে এটা, আর এটা কাট হচ্ছে। হ্যাঁ দাদা হচ্ছে। কত? 1449 হচ্ছে, 1449 হচ্ছে। বোঝা যাচ্ছে? এবার দেখো এটা করো। 11%, এটাও পরীক্ষায় এসেছে 11% দিয়ে। কোনো সমস্যা নেই, দ্বিগুণ করো 22, স্কোয়ার করো 121, 11 স্কোয়ার মানে 121/100। তাহলে কত হচ্ছে? 22 যোগ 1.21, অর্থাৎ 23.21%। 23.21%, 23.21%। কার দাদা? আসলের, আসলের। তাহলে এই 20,000-এর 23.21%, পার্সেন্টেজ মানে ডিভাইড বাই 100। এবার আরো দুটা শূন্য আছে, দশমিকের পরে, দশমিকের পরে দুটো অঙ্ক আছে, দুটা শূন্য লাগিয়ে দাও, দশমিক উঠিয়ে দিলে। তো 4টা শূন্যর সঙ্গে 4টা শূন্য তো কাট হলো। এবার এটা দ্বিগুণ করে দাও, 46 42, হবে আমাদের উত্তর 46 42 হবে। কত তাড়াতাড়ি বলতে পারছে দেখলে তো। হুম। আর এটার জন্য তুমি সাপোজ তোমার ইচ্ছা হলো তাদের রেশিও মেথড করার, রেশিও মেথড করার, তাহলে তুমি 100 থেকে 111 লিখবে, ভাবো একবার। তারপরে স্কোয়ার করবে, স্কোয়ার করবে, এটা তো সহজ। 111 স্কোয়ার তারপরে বের করতে পারবে। কিন্তু এখানে 123 স্কোয়ার হতে পারতো, 133 স্কোয়ার হতে পারতো, তখন তো চাপ বিষয় হয়ে যেত না? এভাবে করাটা চাপ হয়ে যেত না? ঠিক আছে, তাহলে এবি রুল কিন্তু খুব ভালো, খুব তাড়াতাড়ি তোমাকে উত্তর দিয়ে দেবে যদি এর উপরে কাজ করতে পারো, খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দেবে। ঠিক আছে, তো প্রত্যেকটা মেথড ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মেথড ইম্পর্টেন্ট। তোমার ডেটা দেখে, ডেটা দেখে তুমি ডিসাইড করবে কোন মেথডে যাবে। ঠিক আছে, এর জন্য এগুলো কোথা থেকে আসবে? প্র্যাকটিস থেকে। যত প্র্যাকটিস করবে তত ভালো করে বুঝতে পারবে যে কোন মেথড এখানে ইউজ করলে বেস্ট হবে। 33%, যেটা বলেছিলাম যে 33% করাটা চাপ হয়ে যাবে সেখানে। দেখো কিন্তু এবি রুলের সাহায্যে চাপ হবে না। দ্বিগুণ করো 66, স্কোয়ার করো 1089, 100 দ্বারা ডিভাইড, 66 যোগ 10.89, অর্থাৎ 76.89%, 76.89% আসবে? আসবে।
কোনো সমস্যা নেই। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 10,000-এর, এই 10,000-এর 76.89%। ঠিক আছে, এবার দশমিকটা উঠিয়ে দাও। কটা অঙ্ক আছে? দুটো অঙ্ক আছে পরে, তাহলে দুটো অঙ্ক লাগিয়ে দাও। লাগালে এটা কাট হলো, অর্থাৎ উত্তর কত হলো? 7689। বুঝে গেল? পারবে অন্য মেথডে এত তাড়াতাড়ি করতে? হুম। এবার যদি 3 বছর দিয়ে দেয়, 3 বছর দিয়ে দেয়, 3 বছরের জন্য আমরা অন্য মেথড ইউজ করব। ঠিক আছে, 3 বছর 4 বছরের জন্য আমরা এবি রুলে যাব না, কিন্তু এবি রুলে করা যাবে, এমন না যে করা যাবে না, করা যাবে। ঠিক আছে, বুঝতে পারলে তো কিভাবে করব? এখানে 3 বছর মানে 3 বার 8% করে আসবে, 8%। আগে একটা 2 বছর ছিল, তাই 2 বার করে এসেছে। এবার তাহলে আমরা কিভাবে ইউজ করব? এখান থেকে প্রথমে নেট চেঞ্জটা বের করবো, এখান থেকে, এই দুটা থেকে কত হবে? 16, দ্বিগুণ করো 16, তারপরে স্কোয়ার, স্কোয়ার করলে 64/100, 16.64, 16.64%। এবার এটা আর এটা করে দাও, এটা আর এটা করে দাও, কত হবে? যোগ করো, x+y(xy)*100, এটা। তাহলে প্রথমে যোগ করো, যোগ করলে কত? 24.64 আসছে, যোগ করলে 24.64 প্লাস, এবার গুণ করতে হবে এদেরকে, xy তাই না, গুণ করতে হবে, তো গুণ করো, গুণ করলে কত আসবে দেখো, কত তাড়াতাড়ি করছি দেখো। 8×4 = 32, 8×6 = 48, 48 আর 3 51, হাতে থাকে 5, 8 × 16 128, 128 আর 5 133, 133। এবার দেখো এখানে দশমিকের পরে দুটা অঙ্ক ছিল না? এবার দেখো, আর পার্সেন্টেজ মানে /100, পার্সেন্টেজ মানে কি হচ্ছে? /100। এখানে তো আমাদের /100 করতে হচ্ছে না, তাহলে এখানে দশমিকের পরে দুটা ছিল, এবার দশমিকের পরে চলে আসবে 4টা, দশমিকটা এদিকে আরো শিফট হয়ে যাবে। 100 দ্বারা ভাগ করা, 100 দ্বারা ভাগ করা মানে এদিকে শিফট হয়ে যাবে, তাহলে দশমিক এখানে হয়ে যাবে। বোঝনি না? বোঝনি না? দেখো একবার ডিটেলসে দেখে নাও, 16.64 যোগ 8, এটা করলাম। তারপরে এদেরকে গুণ করতে হয়, অর্থাৎ 16.64 ইন্টু 8/100। সবকিছু লিখলে কি চলে নাকি বলো? এখানে 24.64 হচ্ছে, আর এখানে গুণ করলে কত আসছে? গুণ করলে 13 31/2 /100। কিন্তু এখানে উপরে একটা দশমিকও আছে, দশমিক পরে দুটি অঙ্ক আছে এখানে। এবার দেখো 100 দ্বারা যেহেতু ভাগ করতে হচ্ছে, 100 দ্বারা যেহেতু ভাগ করতে হচ্ছে, দশমিকটা 2 ঘর শিফট হবে সামনের দিকে, 2 ঘর শিফট হবে। ঠিক আছে, সামনের দিকে 24.64, আর এটা হয়ে যাবে 1.3312। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল? এবার এখানে যেহেতু দশমিকের পরে 4টা আছে, তাহলে এখানে তুমি 4টা করে দিতে পারো, 0 0 লাগিয়ে। তাহলে কেন? সুবিধা হবে যোগ করতে। দেখো 2 1 3 4 7 6 3 9, এখানে 24। ঠিক আছে, তাহলে কত আসে? 24.9712। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছে সকলে। এবার 3 বারের ক্ষেত্রে আমরা এই মেথড ইউজ করব না। ঠিক আছে, আমরা বক্স মেথড ইউজ করব। তারপর দেখিয়ে দিলাম যে করতে পারি আমরা, তোমাদের যেটা বেস্ট মনে হবে সেটা করবে, আমি শিখিয়ে দিচ্ছি। তাহলে এটা কার তাহলে কম্পাউন্ড কত হবে? এটা কার? আসলের। আসলের 10,000, 10,000-এর 24.9712 এত পার্সেন্ট। ঠিক আছে, ওকে। পার্সেন্টেজ সঙ্গে দুটা শূন্য কাট হয়ে গেল। ঠিক আছে, আবার তুমি ওইভাবে করতে পারো এর আগেরটা। এবারে 100 দ্বারা গুণ করলে দশমিক এদিকে শিফট হবে, 2 ঘর শিফট হয়ে যাবে এদিকে, তাই না? এদিকটায় শিফট হয়ে যাবে দশমিক।
24 ভাগ করলে দেখো, যদি ভাগ করো, এর ক্ষেত্রে ভাগ করার জন্য তাই এদিকটাই শিফট হয়েছিল, ভাগ করলে এদিকটাই শিফট হবে, ঠিক আছে, আর গুণ করলে এদিকটাই শিফট হবে। তাহলে এটা কত হবে, 9 7 2 ঘর শিফট হবে। ঠিক আছে, বুঝতে পারলে? বুঝতে পারলে? আর এনার্জি পাচ্ছি না, লাইভ ক্লাস নিতে নিতে অভ্যস্ত না, ভালো লাগছে না। আজকে কত বড় লাইভ ক্লাস নিতে চেয়েছিলাম, কিন্তু নেটওয়ার্ক ইস্যু কারণ নিতে পারলাম না। এটা তোমরা এইচডাব্লিউ করবে, ঠিক আছে। এরপরে বক্স মেথড আছে, একটা কাজ করি, বক্স মেথড আমরা কাল করব, হ্যাঁ, আজ আর করছি না, আজ একটু রেকর্ডিং তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা এই পর্যন্ত করো আগে, ঠিক আছে, তারপরে কালকে বক্স মেথড শিখে নেব। বুঝতে পারলে? আর এটা কমেন্ট করে উত্তর জানাবে অবশ্যই, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো, এবি রুলের সাহায্যেই করবে। তাহলে আমার বক্স মেথড শিখবো, খুব ইম্পর্টেন্ট মেথড। তো রাত 10টায় দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণ জন্য বাই, জয় হিন্দ, জয় ভারত।